আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ আমরা ম্যাটেরিয়ালের কম্প্রেশন টেস্ট কী করে করতে হয় সেটা দেখার চেষ্টা করব। আজকে টেস্টের নাম হচ্ছে কম্প্রেশন টেস্ট অফ টিম্বার ব্লক। টিম্বার বলতে এখানে আমরা শুধুমাত্র উড স্পেসিমেনের কম্প্রেশন টেস্ট করব। কম্প্রেশন টেস্ট করে দেখব যে এটা কতটুকু কম্প্রেশন নিতে পারে ফেইলিয়ার ঘটার আগ পর্যন্ত। তো এই এক্সপেরিমেন্টের মধ্যে আমাদের অবজেক্টিভ থাকবে স্ল্যান্ডারনেস রেশিওর সাথে কম্প্রেসিভ ফোর্স নেওয়ার যে একটা এবিলিটি, ওটা সম্পর্কটা কি, আর কম্প্রেশন টেস্ট ইউটিএম মেশিনের দ্বারা কী করে করতে হয় এটা একটা অবজেক্টিভ। প্যারালাল আর পারপেন্ডিকুলার লোডিং, একটা স্পেসিমেন টিম্বার স্পেসিমেনের মধ্যে আপনি পারপেন্ডিকুলার লোডিং দিলে কীরকম বিহেভিয়ারটা হয়, প্যারালালে লোডিং দিলে কীরকম লোড ম্যাক্সিমাম নিতে পারবে সেটা আমরা দেখার চেষ্টা করব। তারপর আমরা ফেল করার পরে ইভ্যালুয়েট করব বা যাচাই করে দেখব যে আসলে এই ফেইলুর প্যাটার্নটা কীরকম, এটা কি শেয়ারিং ফেইলিওর করছে নাকি ক্রাশিং ফেইলিওর করছে নাকি বাকলিং ফেইলিওর করছে, এই জিনিসগুলো আমরা অবজার্ভ করার চেষ্টা করব। আর আমাদের এই এক্সপেরিমেন্টের এএসটিএম কোড হচ্ছে D143। মেশিন যেগুলো লাগবে এই এক্সপেরিমেন্ট করার জন্য সেটা হচ্ছে মূলত আমাদের একটা ইউটিএম একটা মেশিন লাগবে, যেটাকে আমরা বলতেছি ইউনিভার্সাল টেস্টিং মেশিন। আমরা টেনশন টেস্ট করার সময় একই ধরনের ডিভাইস দেখছিলাম, তো ইউটিএম আমরা ইউজ করব। তো ইউটিএমের ভ্যারাইটিস টাইপের মেশিন পাওয়া যায় এখন। তো এখানে যেটা দেখতে পারতেছেন ইউটিএম মেশিনের সাথে এখানে লোডিং গজগুলো ডিজিটাল একটা ডিসপ্লে দেওয়া আছে। ডিজিটাল ডিসপ্লেও থাকতে পারে, অথবা অ্যানালগ যে কাটা টাইপের ওইগুলো থাকতে পারে, অথবা কম্পিউটার অ্যাটাচড করাও থাকতে পারে। কম্পিউটার অ্যাটাচডগুলোতে ডিরেক্ট রিডিং, স্ট্রেস স্ট্রেইনের রিডিং এবং গ্রাফ একই সাথে প্লট হয়। তো আমরা নর্মালি বাংলাদেশে যেগুলো ইউজ করি ওটাতে এরকম ডিভাইসের সাথে অ্যানালগ একটা কাটাওয়ালা মিটার থাকে, ওটা দেখে আমাদের রিডিং নিতে হয় যে কত লোডের কারণে ফেইলিওর ঘটছে। তো এই হচ্ছে আমাদের ইউটিএম মেশিন, যেটার মাধ্যমে আমরা এই ব্লকটার উপরে স্পেসিমেন্টটা বসাবো এবং কম্প্রেশন ফোর্স দিব। তো ভিডিওতে দেখলে আরও ক্লিয়ার হবে জিনিসটা। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই জিনিস করার দরকার কি? খুবই সাদামাটায় যদি বলি, আমরা আমাদের বিল্ডিংগুলোতে কাঠের দরজা বানাই, তো এই দরজাগুলোর উপরে ব্রিক থাকে। তো ব্রিকগুলোর কারণে একটা কম্প্রেসিভ ফোর্স দরজার এই কাঠগুলোর উপরে পড়ে। তো আমাদের আগে যাচাই করে দেখা লাগবে আমরা যে কাঠটা ইউজ করতেছি দরজার কাছে ওইটা কতটুকু লোড নিতে পারবে, এর উপরে যে ব্রিকগুলো আছে ওইটা লোড নিতে পারবে কিনা। আমরা প্যারালালি এবং পারপেন্ডিকুলারলি দুইভাবেই কাঠ প্রোভাইড করি দরজার উপরে এবং পাশে। তো সেই জন্য আমাদের প্যারালালি পারপেন্ডিকুলার দুইভাবেই টেস্ট করা লাগবে। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এছাড়াও আরও অনেক কারণ আছে। আমি যদি একটু বুঝাই মেইন কারণগুলো কি কম্প্রেশন টেস্ট করার। বিভিন্ন ধরনের মেটেরিয়ালের মধ্যে কিছু মেটেরিয়াল আছে যেগুলো টেনশন খুব ভালো নিতে পারে কিন্তু কম্প্রেশনে খুব দুর্বল। এক্সাম্পল যদি দেই, আমাদের স্টিল ব্লক বা স্টিল বারগুলা, আমরা যেটাকে বলি সিম্পলি রড, এই রডগুলো আপনার যথেষ্ট পরিমাণ টেনশন বা টান নিতে পারবে, কিন্তু আপনি যদি চাপ দেন বা কম্প্রেশন দেন তখন ওটা নিতে পারবে না, খুব সহজে ব্যান্ড হয়ে যাবে। তার মানে এই মেটেরিয়ালটা টেনশন স্ট্রং কিন্তু কম্প্রেশন উইক। আবার বিপরীত দিকে যদি আমরা একটা কংক্রিট ব্লকের কথা চিন্তা করি, কংক্রিট ব্লক ভালোই কম্প্রেশন নিতে পারবে কিন্তু এটা ব্যান্ডিং রেসিস্ট করতে পারবে না। আপনি যদি একটা বিম কনসিডার করেন, বিভিন্ন যদি ব্যান্ডিং মুভমেন্ট একটু ডেভেলপ করে, রেইনফোর্সমেন্ট বার না দিলে ওটার সাথে সাথে ক্র্যাক করবে, ফেটে যাবে। তার মানে ওটা কম্প্রেশন নিতে পারে কিন্তু ওই ব্যান্ডিংটা নিতে পারে না। এটা কম্প্রেশন স্ট্রং কিন্তু টেনশন উইক। Several machine and structural components such as column and strut are subjected to compression। একটু আগে যেটা বললাম, আমাদের কলামগুলো মূলত কম্প্রেসিভ ফোর্স রেসিস্ট করে থাকে। একটা বিল্ডিংয়ের যে লোডগুলো সেগুলো স্ল্যাব থেকে বিমে আসে, বিম থেকে কলামে আসে, কলাম এগুলো আবার ফাউন্ডেশনে পাস করে। এই কলামগুলো মূলত কম্প্রেসিভ ফোর্সটাকে রেসিস্ট করে। তো সেজন্য আমাদের কম্প্রেশন ফোর্সটা বের করা লাগবে বা কম্প্রেসিভ স্ট্রেংথটা বের করা লাগবে। নট অল দ্য মেটেরিয়াল ইজ স্ট্রং ইন কম্প্রেশন, সকল ধরনের মেটেরিয়াল আবার কম্প্রেশন স্ট্রং না। সেজন্য আমাদের মূলত এই কম্প্রেসিভ স্ট্রেংথটা বের করার জন্য এই টেস্টগুলো করতে হয়। কম্প্রেশন টেস্ট ইজ জাস্ট অপোজিট ইন নেচার অফ টেনসিল স্ট্রেংথ। টেনসিল স্ট্রেংথের অপোজিটই হচ্ছে আমাদের এই কম্প্রেশন টেস্ট। আমাদের এই কম্প্রেশন টেস্টে আমরা ম্যাটেরিয়ালটাকে স্কুইজ করার চেষ্টা করি, অথবা কি বলে এটাকে বাংলায় সংকুচিত করার চেষ্টা করি। দুই দিকে চাপ দিয়ে ম্যাটেরিয়ালটাকে কী করে সংকুচিত করা যায় এবং ফেইলিওর ঘটার আগ পর্যন্ত কী পরিমাণ লোড নিতে পারবে সেটা বের করার চেষ্টা করি। ব্রিটেল ম্যাটেরিয়াল আর জেনারেলি উইক ইন টেনশন। ব্রিটেল মানে হচ্ছে যেগুলো ভঙ্গুর, এগুলো নিয়ে অনেক কথা বলছি আগে। ভঙ্গুর ম্যাটেরিয়ালগুলো আপনি চাপ দিলেন হঠাৎ করে ফেটে যাবে,
অথবা হঠাৎ করে ক্রাশ হয়ে যাবে। তো এগুলো আর টেনশন নিতেই পারে না, এগুলা কম্প্রেশনে ভালো। যেমন কংক্রিট একটা ব্রিটল মেটেরিয়াল, কিন্তু আমাদের এই রেইনফোর্সমেন্ট বার বা স্টিলগুলো হচ্ছে একটা ডাকটাইল মেটেরিয়াল। ব্রিটল আর ডাকটাইল একটার অপোজিট। হেন্স দিস টেস্ট ইজ নর্মালি পারফর্মড ইন কাস্ট আয়রন, সিমেন্ট কংক্রিট অথবা উড। এই কম্প্রেশন টেস্ট নর্মালি আমরা এই উড বা কাঠের স্পেসিমেন অথবা সিমেন্ট কংক্রিটের মধ্যে করে থাকি, নর্মালি করি। কিন্তু অন্যান্য মেটেরিয়াল যেমন অ্যালুমিনিয়াম, মিল স্টিল এগুলোর মধ্যেও কম্প্রেশন টেস্ট অনেক সময় করা হয়। আর আমরা এই কম্প্রেশন টেস্টটা করি একটা যেটা বললাম ইউটিউব মেশিনের মধ্যে, একটা ইউনিফর্ম লোডিং আস্তে আস্তে বাড়াতে থাকি এবং অবজার্ভ করতে থাকি যে সর্বোচ্চ কত লোডিংয়ে এই মেটেরিয়ালটা ফেল করছে, এবং ফেল করলে ফেইলের প্যাটার্নটা কীরকম, এটা কি বাকলিং ফেলিয়ার করছে নাকি এটা ক্রাশিং ফেলিয়ার করছে নাকি স্লাইডিং করছে নাকি স্প্লিট হয়ে টুকরা টুকরা হয়ে গেছে, ওইটা আমরা অবজার্ভ করি। In cylindrical specimen it is essential to keep h by d less than 2. cylindrical specimen যদি হয় সিলিন্ডার টাইপের, তখন আমাদের লেন্থ বাই ডায়ামিটারের যে রেশিও ওইটা নর্মালি আমরা 2 এর কম নিই। কেন নেই 2 এর নিচে? টু অ্যাভয়েড ল্যাটারাল ইনস্টেবিলিটি ডিউ টু বাকলিং, যাতে বাকলিং প্রবলেমটা না হয় সেজন্য আমরা এই h বাই d লেস দেন 2 এই রেশিওটা ফলো করি। তো আমরা যেহেতু কম্প্রেশন টেস্ট করতেছি, সো বাকলিং ফেলোরটা আমাদের ডিজারেবল ফেলোর না, আমরা এটা চাই না, সেজন্য আগে থেকে স্পেসিমেন নেওয়ার সময় এটা কনসিডার করে রাখি। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কাজ করার সময় কী কী ভ্যালু নোট ডাউন করে রাখবো নোটবুকে। তো প্রথমে আমাদের এই যে স্পেসিমেন, কাঠের স্পেসিমেন যদি আমি আপনাদের একটু দেখাই ফিগার থেকে, তাহলে হয়তো বা সহজ হবে। সাপোজ এই ধরনের কাঠের স্পেসিমেন থাকবে, এই কাঠের স্পেসিমেনের আপনার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো আপনি স্লাইড ক্লিপার্স বা ভার্নিয়ার স্কেল দিয়ে খুব সুন্দর করে বের করে নেওয়া লাগবে। প্রথমে কি লাগবে? ইনিশিয়াল লেন্থ অফ হাইট অফ স্পেসিমেন, স্পেসিমেনটার প্রথমের আমাদের লেন্থ বা হাইট কীরকম ছিল, তারপর আমাদের এই টেস্ট করার পর বা ফেইলিওরের পর ফাইনাল লেন্থ কীরকম হয়েছে। এইচ আই দ্বারা ইনিশিয়াল, এফ দ্বারা ফাইনাল। ইনিশিয়াল মিনিমাম উইথ অফ স্পেসিমেন, যদি আমাদের রেক্টেঙ্গুলার ক্রস সেকশন হয় সেক্ষেত্রে উইথ, আবার যদি সার্কুলার ক্রস সেকশন হয় সেক্ষেত্রে ডায়ামিটার কত, ইনিশিয়াল ক্ষেত্রে ডি আই, ফাইনাল ক্ষেত্রে ডি এফ। তো আপনি যদি ডায়ামিটার বা উইথ আর লেন্থ যদি জানেন সেক্ষেত্রে আপনি ক্রস সেকশনও বের করতে পারবেন। এইচ আই এর সাথে ডি আই গুণ করলেই আমাদের এরিয়া চলে আসবে। যদি সার্কুলার হয় সেক্ষেত্রে পাই বাই 4 ডি স্কোয়ার, তার সাথে এইচ গুণ করলে সার্কুলার ক্ষেত্রে অবশ্য পাই বাই 4 ডি স্কোয়ার করলে এরিয়া চলে আসবে, আর রেক্টেঙ্গুলার ক্ষেত্রে এইচ ওয়ান ইন্টু ডি ওয়ান করলে এরিয়া চলে আসবে। তো এই রিডিংগুলো আমাদের নেওয়া লাগবে। এখন আমরা দেখি যে আমাদের ক্যালকুলেশনগুলো কী করে করব। ক্যালকুলেশনগুলো নিয়ে অনেকবার কথা বলছি, তো এইগুলা দেখানোর জন্য আমি দেখাই যে আমাদের কী কী বের করা লাগবে। প্রথমে বের করা লাগবে হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ ইন কম্প্রেশন। কম্প্রেশনের জন্য স্ট্রেস স্ট্রেনের কার্ভটা কেটে বের করা লাগবে। স্ট্রেস আর স্ট্রেনের যে রেশিও, যেটাকে আমরা বলতেছি মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়ংস মডুলাসটা বের করা লাগবে। আর আলটিমেট স্ট্রেংথ বা কম্প্রেসিভ স্ট্রেংথটা কত সেটা বের করা লাগবে। পার্সেন্ট অফ রিডাকশন অফ লেন্থ এটা আমাদের বের করা লাগবে, আর পয়জনস রেশিও বের করা লাগবে। তো আমি সহজগুলো আগে একটু দেখাই দিই। পার্সেন্টেজ অফ রিডাকশন অফ লেন্থ এটা যদি বের করতে চাই সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল লেন্থ আর ফাইনাল লেন্থের যে ডিফারেন্স ওইটাকে ইনিশিয়াল লেন্থ দ্বারা ভাগ করব, ভাগ করে 100 দ্বারা গুণন করলেই পার্সেন্টেজে চলে আসবে যে কত পার্সেন্ট এটা আসলে রিডাকশন হয়েছে। আবার বলতেছি ইনিশিয়াল আর ফাইনাল যে হাইট বা যদি লেন্থ বলেন আপনি, ওই লেন্থটার যে ডিফারেন্স ওই ডিফারেন্সটাকে যদি ইনিশিয়াল লেন্থের দ্বারা বা ইনিশিয়াল হাইট দ্বারা যদি ভাগ করি তখন একটা রেশিও পাবো, ওইটাকে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজে চলে আসবে যে কত পার্সেন্ট আমার এই লোডের কারণে রিডাকশন হয়েছে লেন্থ। 4 নম্বরের আনসারটা আমাদের বের হয়ে গেল। দেন 5 নাম্বার যেটা, এটাও সহজ, পয়জনস রেশিও। আমরা জানি ল্যাটারাল স্ট্রেন বাই এক্সিয়াল স্ট্রেন। তো স্ট্রেন বের করার সূত্র হচ্ছে যে বৃদ্ধি কতটুকু বা চেঞ্জ হয়েছে কতটুকু আর ইনিশিয়ালি ছিল কতটুকু। তো ল্যাটারাল স্ট্রেনের জন্য আমাদের ল্যাটারাল কতটুকু চেঞ্জ হয়েছে বা সার্কামফারেন্সিয়াল বা পরিধি বরাবর কীরকম চেঞ্জ হয়েছে, বাড়ছে না কমছে, ওইটা আমাদের চেঞ্জটা লেখা লাগবে। চেঞ্জটাকে ইনিশিয়াল যে রিডিং বা ইনিশিয়াল যে ডায়ামিটার বা ইনিশিয়াল যে উইথ ওইটা দ্বারা ভাগ করা লাগবে, করলে আমাদের ল্যাটারাল স্ট্রেন বেরোবে। ওই ল্যাটারাল স্ট্রেনকে আবার যদি আমরা অ্যাক্সিয়াল স্ট্রেন দ্বারা ভাগ করি, সিমিলার প্রসিডিউর। অ্যাক্সিয়াল স্ট্রেন কী করে বের করবো? অ্যাক্সিয়ালি কতটুকু আমাদের চেঞ্জ হয়েছে হাইট বা লেন্থ, আর ইনিশিয়ালি কতটুকু ছিল এটা দ্বারা যদি ভাগ করি তখন আমাদের পয়জনস রেশিও চলে আসলো। তাহলে আমরা এই 4 নাম্বার 5 নাম্বার বুঝলাম। এখন ফেইলিওর প্যাটার্নটা আমরা কী করে বুঝবো? আমি এখানে অনেক ধরনের ফেইলিওর প্যাটার্ন নিয়ে আলোচনা করছি,
তারপর একটু দেখাই দিই আপনাদের গ্রাফ থেকে ক্রাশিং ফেইলরটা আপনি কখন লিখবেন। আপনি যখন একটা ল্যাব রিপোর্ট তৈরি করবেন তখন ক্রাশিং রিপোর্ট কখন বলবেন আপনি যে ফেইলরটা ক্রাশিং, যখন প্লান অফ ফ্র্যাকচার ইজ অ্যাপ্রক্সিমেটলি হরাইজন্টাল, মানে এই যে আমাদের স্পেসিমেনটা এটা হরাইজন্টাল বরাবর ফেল করবে বা ফেটে যাবে বা ক্র্যাক করবে, তখন আমরা বলবো এটা ক্রাশিং। ওয়েডজ স্প্লিট মানে কি এরকম ওয়াই টাইপ রেডিয়াল অথবা ট্যানজেন্সিয়াল বা কোনাকুনি টাইপের একটা স্প্লিট বা টুকরা তৈরি হবে, তখন আমরা বলবো ওয়েডজ স্প্লিট বলবো। আবার শেয়ারিং ফেলোরটাকে স্লাইড করবে, মানে এই কাঠটা তার উপরে পাশটা লোডিংয়ের কারণে স্লাইড করে চলে আসবে, তখন আমরা এটাকে বলবো শেয়ারিং ফেলোর ঘটছে। স্প্লিটিং মানে হচ্ছে টুকরা টুকরা হয়ে যাওয়া, আপনার লোড দিলেন, লোড দেওয়ার কারণে যদি এরকম দুই টুকরা হয়ে ভাগ হয়ে যায় বা অর্ধেকটা হয়ে যায় টুকরা টুকরা হয়ে যায়, তখন আমরা বলবো এটাকে স্প্লিটিং ফেইলর। আরেকটা হতে পারে কম্প্রেশন অ্যান্ড শেয়ারিং প্যারালাল টু গ্রেইনের শেয়ারিং এবং কম্প্রেশনের কারণে যদি এরকম টাইপের আপনার ফেইলর দেখেন সারফেসটা, তখন বুঝবেন যেটা আসলে কম্প্রেশন অ্যান্ড শেয়ারিং ফেইলর। ব্রোমিং এবং ইন্ট রোলিং জিনিসটা কি, এক্সেসিভ ময়েশ্চার কন্টেন্ট যদি থাকে কাঠের মধ্যে বা উডের মধ্যে, তখন সাধারণত এরকম ব্রুমিং বা ইন্ড রুলিং এই জিনিসগুলো দেখা যায়। তো আপনি ফার্স্টে আমাদের যে কাজটা করতে হয়, আমি সহজগুলো থেকে আগে বললাম, লেন্থ কতটুকু চেঞ্জ হয়েছে, পয়জনস রেশিওটা কীরকম বের করলেন এবং ফাইলের প্যাটার্নটা কীরকম সেটা আপনি রাইট ডাউন করলেন, তিনটা জিনিস শেষ। এখন আমরা আসি গ্রাফ থেকে আমাদের কী কাজ করা লাগবে, যে স্ট্রেস স্ট্রেইনটা কী করে বের করব। একটা বুঝলে আশা করি বাকিগুলো পারবেন। তো এটা বের করার জন্য আমি আগে আপনাদের একটা গ্রাফ দেখাই। সাপোজ আপনি একটা গ্রাফ প্লট করলেন, স্ট্রেসের সাথে স্ট্রেইন কীরকম হচ্ছে, আপনি যখন এক্সপেরিমেন্ট করবেন তখন এই রিডিংগুলো পাবেন যে আপনার লোড কীরকম বাড়তেছে এবং কতটুকু পরিমাণ আপনার ডিফ্লেকশন হচ্ছে বা কতটুকু স্কুইজ হচ্ছে অথবা এক্সটেনশন হচ্ছে, সেটা আপনি পাবেন। তো এটা যদি আমরা এক্স অক্ষ বরাবর স্ট্রেইন আর ওয়াই অক্ষ বরাবর যদি স্ট্রেস বসাই, তখন এরকম একটা কার্ভ আসবে। ওই কার্ভ থেকে আমাদের যেটা বের করা লাগবে, স্ট্রেসটা আমরা কী করে বের করবো বা ইয়ংস মডুলাসটা কী করে বের করবো। প্রথম থেকে দেখবেন যে স্ট্রেস আর স্ট্রেইন একটা প্রপোর্শনাল লিমিট বা একটা নির্দিষ্ট অনুপাতে বাড়তেছে। তো এই অনুপাতটাকে যে বাড়ে, এটা বিজ্ঞানী হুক বলছেন, এটাকে আমরা বলি হুকের লো, স্ট্রেস স্ট্রেইন প্রপোর্শনাল। তো যেই পর্যন্ত প্রপোর্শনাল ওটাকে আমরা বলি প্রপোর্শনাল লিমিট। তো এই প্রপোর্শনাল যে লাইনটা, এই লাইনের যে স্লোপ, ওইটাই হচ্ছে আমাদের ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন এটা বের করবেন কিভাবে। সাপোজ আপনি দুইটা পয়েন্ট নেবেন, এই স্ট্রেট যে লাইনটা আছে বা যতটুকু পর্যন্ত স্ট্রেস স্ট্রেইন প্যারালাল এই সমানুপাতিক ছিল, প্রপোর্শনাল ছিল, ওই লাইনটার একটা স্লোপ নেওয়া লাগবে। এখন কেমনে নেবেন, আমি দুইটা পয়েন্ট সাপোজ সিলেক্ট করলাম, এল আর ভি। এই ভি পয়েন্টের জন্য স্ট্রেস কতটুকু, ভি পয়েন্টের বরাবর ওয়াই অ্যাক্সিসে যাবেন, যে ভ্যালুটা ওটা হচ্ছে ভি পয়েন্টের ওয়াই অ্যাক্সিস ভ্যালু। আর ভি পয়েন্ট বরাবর যদি এক্স অ্যাক্সিস বরাবর আসেন একটা স্কেল ধরে, তখন যে ভ্যালুটা পাবেন ওটা হচ্ছে স্ট্রেইনের ভ্যালু। সিমিলারলি এল পয়েন্টে যদি আসেন, এল পয়েন্টের বরাবর ওয়াই অ্যাক্সিসে যদি যান, তখন যে ভ্যালুটা পাবেন ওটা হচ্ছে আমাদের স্ট্রেস ভ্যালু। আর এল পয়েন্ট থেকে নিচের দিকে যদি আসেন তাহলে হচ্ছে এটা এক্স ভ্যালু। তাহলে দুইটা পয়েন্টের আমি স্ট্রেস আর স্ট্রেইন পাইলাম। এখন যদি আপনাদের আমি ক্যালকুলেশনটা দেখাই, সাপোজ দুইটা পয়েন্টের আপনার স্ট্রেস একটাতে পাইছেন 87,000, স্ট্রেইন পাইছেন 0.003, আবার আরেকটা পয়েন্টে স্ট্রেস পাইছেন 29,000, স্ট্রেইন পাইছেন 0.001। তাহলে এই দুইটা পয়েন্টের ডিফারেন্স কত, আমাদের স্ট্রেসের ডিফারেন্স 58,000, স্ট্রেইন ডিফারেন্স 0.002। আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি মানে কি, স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন। এখন আপনি যে ডিফারেন্সটা পাইছেন, ওই ডিফারেন্সটাকে স্ট্রেস ডিফারেন্সটাকে স্ট্রেইনের ডিফারেন্স দ্বারা যদি ভাগ করেন, তাহলে ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে আমাদের ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি এর ভ্যালুটা আমরা পাবো। তো আমাদের তো আরেকটা জিনিস আছে, তাই না, যে কম্প্রেসিভ স্ট্রেংথটা কী করে বের করতে হয়। তো কম্প্রেসিভ স্ট্রেংথ বের করার জন্য বা যে কোনো স্ট্রেংথ বের করার জন্য আমি আপনাদের একটা গ্রাফ দেখাই, তাহলে জিনিসটা আরও সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের টেনসাইল স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম, মানে এরকম টেনশন মেম্বার যদি হয় তখন এরকম গ্রাফ দেখায়, কিন্তু কম্প্রেশন মেম্বার যদি হয়, সাপোজ ব্রিটেল ম্যাটেরিয়াল, তখন এই টাইপের একটা গ্রাফ হয়। আপনি গ্রাফ দেখে বুঝতে পারবেন ম্যাটেরিয়ালটা কি ব্রিটেল নাকি ম্যাটেরিয়ালটা ডাকটাইল। তো এটা দেখে আপনি জাজমেন্ট করতে পারবেন এটা কি খুব সহজেই ফেলিওর করবে নাকি আস্তে আস্তে ইল্ডিংয়ে পৌঁছাবে দেন রাপচারে গিয়ে ফেল করবে। তো নর্মালি কম্প্রেশন ফেলিওর কারণে ব্রিটেল ম্যাটেরিয়ালগুলো এরকম হয়। তো এখান থেকে দুইটা পয়েন্ট সিলেক্ট করে আপনি স্ট্রেস বের করবেন। আর স্ট্রেংথের জন্য আমরা নর্মালি এই পিক পয়েন্ট যেটা, ওইটাকে কনসিডার করি। ওটা বের করার কিছু সিস্টেম আছে, আমি যদি আপনাদের একটু গ্রাফ থেকে দেখাই। অনেক সময় এই 0.002% স্ট্রেন যেটা, ওই বরাবর একটা এই প্রপোর্শনাল লাইনের প্যারালাল একটা লাইন টানে এই জায়গা থেকে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেসটা বের করতে হয়, অথবা অনেক সময় 0.001%-এর জন্য একটা গ্রাফ টেনে বের করতে হয়। তো এখানে এই কথাগুলো বলা আছে দেখবেন।
প্রপোর্শনাল লিমিট, ইল্ড স্ট্রেন্থ 0.01% স্ট্রেনের জন্য অফসেটের জন্য কত, এটা আপনি বের করলেন। রেজিস্ট্যান্ট 2.22% অফসেটের জন্য কত, ওইটা বের করলেন। এভাবে আপনি ম্যাক্সিমাম ইল্ড স্ট্রেন্থটা গ্রাফ থেকে বের করতে পারেন। অথবা আপনি যদি মেশিন থেকে দেখতে চান ওইটাও পারবেন, মেশিন থেকে দেখলে আরও সহজ। মেশিনে দেখলে একটা জায়গা থেকে দেখবেন যে আপনার রিডিং বলে দেবে, ডিরেক্ট বলে দেবে যে এই জায়গা থেকে ফিল করছে। তো মেশিনের দিকে তাকালে আপনি খুব সহজেই এটা বের করতে পারবেন, অথবা গ্রাফ থেকে প্লট করতে পারবেন। আমাদের এক্সপেরিমেন্টে গ্রাফ থেকে প্লট করতে হয়। আর এই গ্রাফ প্লট করার জন্য আপনার বারবার স্ট্রেস আর স্ট্রেনের ভ্যালুগুলো নোট ডাউন করে 10-20টা পয়েন্ট নোট ডাউন করে তারপরে গ্রাফটা আঁকতে হবে, তাহলে কার্ভটা স্মুথ হবে। আপনি যত বেশি কার্ভ আঁকবেন তত বেশি স্মুথ হবে। তো এখন রেজাল্টের এই শিটটা, ডাটা টেবিল শিটটা কী করে বের করবেন? এই যে তিনটা ক্ষেত্রে আমরা নর্মালি এটা করি। প্যারালাল লোডিংয়ের জন্য একবার, পারপেন্ডিকুলার লোডিংয়ের জন্য একবার, এবং স্ট্রেস স্ট্রেনের যে রেশিও, এটাও আমাদের ইম্পর্টেন্ট বিষয়, যেটা একটু আগে বললাম, বাকলিং ফেলিওর যাতে কোনোভাবে না হয়। বের করবেন কীভাবে? ইংস প্রোলাস স্ট্রেসকে স্ট্রেন দ্বারা ভাগ করলে পাবেন। স্ট্রেসটা কী করে বের করবেন এটা তো বললাম, যে ম্যাক্সিমাম স্ট্রেস যেটা ওইটা হচ্ছে স্ট্রেংথ। রিডাকশন স্ট্রেংথ তো একটু আগে দেখা দিলাম, যে চেঞ্জ ইন লেন্থ ডিভাইড বাই ইনিশিয়াল লেন্থ, এটাকে 100 দ্বারা গুণন করলে রিডাকশন চেঞ্জ চলে আসবে। পয়জন রেশিও হচ্ছে এখানে যেটা বললাম, ল্যাটারাল স্ট্রেনকে এক্সিয়াল স্ট্রেন দ্বারা ভাগ করলে এই পয়জন রেশিও পাবেন। আর আমাদের যে স্ট্রেন সেটা তো একটু আগে দেখাইছি, গ্রাফ থেকেও পাবেন। ফেইলিওর প্যাটার্ন যদি আমরা একটু আগে যে ফিগারটা দেখালাম আবার দেখাচ্ছি, কোন ধরনের ফেইলিওরের সাথে ম্যাচ করতেছে তার সাথে ডিপেন্ডেন্ট করে আমরা নাম দেবো, যে আমাদের ফেইলিওর এই স্পেসিমেনটা ক্রাশিং ফেইলিওর করছে বা ওয়েটস স্প্লিট করছে, বা নাম দিয়ে লিখে দিব এখানে। তো এইভাবে আমাদের টেবিলটা তৈরি করতে হবে। ডিসকাশনে আপনি লিখবেন যে এই এক্সপেরিমেন্টের জন্য কী কী আপনার প্রিকশন নেওয়া লাগবে, কী কী রিডিং নেওয়া লাগবে, এবং কী কী কারণে ফেইলিওরটা ঘটতে পারে। আপনার রেজাল্টের সাথে স্ট্যান্ডার্ড রেজাল্টের কি ভেরিয়েশন বা ভেরিয়েশন হওয়ার কারণটা কী, সেই জিনিসগুলো এখানে নোট ডাউন করে লেখা লাগবে। অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো একটু ভালো করে স্টাডি করলেই ইনশাল্লাহ পারবেন। এগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো। আর আমি আপনাদের এই এক্সপেরিমেন্টটা একটু ভালো করে বোঝানোর জন্য একটা ভিডিও দেখানোর চেষ্টা করব, আশা করি বুঝতে পারবেন। Hello everyone, welcome to JSPM TSSM group of institute. We perform a compressive strain or compressive stress on timber. This is a specimen for the timber. We have to know the dimensions for this particular test. For this, we are using this timber specimen. The dimensions for this timber are 50 mm, 50 mm and 150 mm. Okay. While performing the compressive strain on this timber material, you can see the grains are there. These are the grains. These are the grains. So for this particular timber test, we have to take the test along the grain size and across the grain size. Means while applying the load, we have to apply a compressive load over this member in along the grain. These are the along the grain size and these are the across the grain size. Means once we have to put this specimen in this direction and another we have to put this specimen in this direction. So let's start with the practical. So this is the CTM, that is the compression testing machine. We are going to see or we are going to perform the compression test on timber over this machine. So these are the two load plates. This is the digital meter. These are the knobs, or we can say the gearing knobs. Below this there is a speed knob, which by using that knob we can control the speed of this application load. These are the hydraulic pipes which are connected to CTM load assembly. The load will be applied in upward direction with the help of hydraulic pressure. Now we are going to place this specimen. First we are taking this compression test on this timber along the grain size. I have fixed this specimen and we have to lower down this plate, above plate, and then tighten it. Next procedure is, now we have to enter the values inside this digital meter. There are some buttons over here. This is the start button, this is the stop button. These are just like a joystick in the
just like a mobile phone, these are the joysticks, and this is the tear button. We have to, first of all, we have to set some parameters. This is a round or square type. This must be a square type. So we have to change this into square type. Then next, again we have to set the length. Length is 150 mm. This is proper. Okay. Then again we have to set this. Width is 50 mm. So we have to make 50 mm 050.0. Set. Everything is set right now. Then next step is to start the process of loading. Before loading process, we have to make sure that this knob should be properly closed. Okay, now we will start with the loading process, application of loading process. Now you can see, as the load is applying over this specimen, the specimen is getting cracked. Gradually and slowly the specimen is getting cracked. You can see there is a displacement over the upper portion of the specimen. Also you can see there is a failure from the side portion and upper portion. Majorly the failure is taking place at the upper portion and the side portion of the specimen. You can see over here there is a failure, and here is also there is a failure taking place. Note down the ultimate load which was displayed on your digital screen and take the maximum load as a reading. As you can see, this is the deformed portion of a timber material when load is applied along the grain size. In this way, the timber gets failed. The next part is we have to place this specimen along the grain size. Across the grain size. In this way, we have kept the specimen across the grain size and lowered out the jaw. Now the type will remain same, square type, but here we have to change the length. Now the length will be 50 mm and height will be, this is the length, will be, that is the height 50 mm. Set. Width will be 150 mm. Set. This is all okay. Then we have to close the knob and start the process of applying load. Here you can see the load is getting increased. The load is in kilonewton, and whatever the results we are getting, that is in Newton per mm square. Now you can see there is a sound of cracking. Cracking sound is there. This shows that there is an application of compressive load over the grains of the timber. You can see the part of the timber is getting deformed.
this much part is getting deformed. You can clearly see the crack inside the timber. Now the load is not getting increased in a rapid way, it will getting increased in a very slow manner. Increased gradually till the sample will get crushed, but we just have seen that the specimen is getting cracked, so we will stop the machine. So this is the load which we get 118.5 kilonewton. This is the deformed shape of the timber when the specimen is placed. So this is the, we have seen, this is the specimen when which we have placed perpendicular to the grains. These are the grains, and perpendicular to the grains we have applied the load. This is perpendicular to the grain size, and this is the parallel to the grain size. Now the calculation part. While performing the calculations, we have two specimens. One is parallel to grain size and another is the perpendicular to the grain size. This one is the perpendicular, this is the parallel grain size, and this is the perpendicular grain size. So first observation table will be, for each practical we have to take 3 consecutive readings. For this we have taken 3 consecutive readings. The dimensions of the specimen is 50 mm by 50 mm by 150 mm. The crushing load which we have got while solving the or while performing the parallel to the grain practical, that is 137 into 10 to the power 3 Newton load, and compressive strength we have get 54.8. Okay, then similarly second specimen is there, 121 into 10 to the power 3. The compressive strength we get 48.4, and similarly third is there, 83 into 10 to the power 3. This is the crushing load, and 33.2 is the compressive strength. Taking average of these 3 readings, we will get average compressive strength, that is in MPa, 45.45 MPa. Similarly, for the next, that is load applied perpendicular to the grain size, 3 consecutive readings were taken. First reading came as 85.5 into 10 to the power 3. Its compressive strength will be 11.4, which was we are getting in the digitalized method. Then similarly second and third one, the average of these 3 which is taken over here, 11.6 MPa. So while finding the stress for load applied parallel to the grains, stress is equals to, that is sigma is equals to load upon area. First reading 137 into 10 to the power 3 upon the cross sectional area. How this compressive strength come? Its calculation is given over here, sample calculation. 137 into 10 to the power 3 upon 2500, that is 50 into 50 into 150. It will gives you this area of this 50 into 50, you will get the area, and if you multiply it by 150, it will gives you volume. But we required area for this particular sample, so 50 into 50, it will gives you 2500 mm square area. Solving this, you will get a stress for this particular first reading, first set of reading. Then next is for this one, that is when load is applied perpendicular to the grain, stress upon stress is equals to load upon area, 85.5 into 10 to the power 3 upon 150 into 50. You will get the compressive strength in MPa, that is 11.4. Taking the average of these 3 readings, you will get the average compressive strength which is applied parallel to the grain size, and this is the average compressive strength applied perpendicular to the grain size. So this is all about the observation and calculation part. So this is all about the compression test on timber. As the application for this particular test is, why this test is going to be performed, because while construction purpose there are door frames, then window frames, we have to make frames of timber.
So how much it can bear the compressive load which is coming from the upward side of that particular structure over that member, that we have to calculate. So for that purpose we have to take the test on compression test on timber. This is all about the compression test on timber. Thanks a lot. Have a good day.